বিজ্ঞানীদের নিত্য নতুন আবিষ্কারে প্রতিনিয়ত বদলে যাচ্ছে আমাদের জগৎ। প্রযুক্তি উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে গতানুগতিকতা, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। জীবনে মুখ্য অনুষঙ্গ হয়ে উঠেছে প্রযুক্তি। বিজ্ঞানীদের প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির খোঁজ খবর নিয়ে গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রিধিমা। সরকারের গুরুত্বপূর্ণ বার্তা ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণা আরও কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার জন্য কমিটি গঠন করা হবে। টেলিভিশন মালিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। এছাড়া সরকারের বিজ্ঞাপন প্রচারের মূল্য নির্ধারণ করতে কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। সচিবালয়ে টেলিভিশন মালিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য সম্প্রচার সচিব ফারজানা মাহবুবার সভাপতিত্বে মতবিনিময়ে সরকারি নির্দেশনা, বার্তা, কন্টেন্ট, বিজ্ঞাপন, অনুষ্ঠান, টেলিভিশন ও পত্রিকার যথাযথভাবে প্রচার সম্প্রচারের বিষয়ে বিস্তর আলোচনা হয়। সচিব জানান, সরকারি বিজ্ঞাপন ও প্রচারণা কার্যক্রম পরিচালনায় একটি সমন্বিত মডেল তৈরি করা প্রয়োজন, যাতে স্বল্প ব্যয়ে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা যায়। এই লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। কমিটিতে সংবাদপত্র, টেলিভিশন সহ সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার বিষয়েও মতামত উঠে আসে। আমরা একটা আলোচনায় তো আসতে পারি, আমাদের তো একটা সামনে গাইডলাইন থাকতে হবে যে এইটা দিয়ে আমরা চালিত হব। কোনো প্রায়োরিটি মেসেজ, সরকারের জরুরি মেসেজ এবং সরকারের খুব দেখানো যে মাইলস্টোন যে ক্রাইসিস হলো আমাদের ওই সময়টা আমরা একটা মেসেজ দিতে গিয়ে গলদঘর্ম হয়ে গেছে। অথচ এটা তো আমাদের একটা সাংঘাতিক মানবিক বিপর্যয় ছিল। সরকারি প্রচারণা ও বিজ্ঞাপন প্রচারে আপত্তি নেই জানিয়ে টেলিভিশনের প্রতিনিধিরা বলেন, বর্তমান বাস্তবতায় এ ধরনের বিজ্ঞাপন বিনামূল্যে প্রচার করা সম্ভব নয়। এজন্য বিজ্ঞাপন রেট নির্ধারণ করে অর্থ প্রদানের অনুরোধ করা হয়। একই সঙ্গে এ ধরনের প্রচারণার জন্য নির্মিত বিজ্ঞাপনের মান উন্নয়ন করারও পরামর্শ দেন টেলিভিশন প্রতিনিধিরা। আপনার যে কন্টেন্টগুলো, যে বিষয়গুলো পাঠান, এগুলো আমাদের টেলিভিশনে আমাদের যে কোয়ালিটির জায়গা থেকে আমার কিছু অবজারভেশন আছে। আমাদের যেমন ভিডিও কোয়ালিটি ভালো করা প্রয়োজন আপনাদের এগুলো, আর গ্রাফিক্সগুলো মানসম্মত হচ্ছে না বলে আমাদের অবজারভেশন খুব সাদা মাটা। একটা রেট দেন, যেটা তখন সামঞ্জস্য রেখে পত্রিকা, টিভি সেভাবে একটা সেটা নর্মাল কমার্শিয়াল রেটের থেকে হোক কম। দুটো জায়গায় আমাদের কিছু রেভিনিউর আর্ন করার জায়গা আছে, সুযোগ আছে, সেটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। একটা আন্তর্জাতিক সংকট, এই সংকট মোকাবেলা করতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস লাগবে। তবে খালি হাতে হবে না। নিউজ পেপারে যদি আপনি যদি টেলিভিশনে দেন 10 টাকা, নিউজ পেপারও আপনাকে কিছু টাকা দিতে হবে। এখানে যদি অ্যানুয়াল বাজেট কোনো কনসেপ্ট নিয়ে আসা যায় এবং সেইটার অ্যাসপেক্টে আমাদের আসলে সারা বছরে এখানে আমাদের আপনাদের সাথে এনগেজমেন্টটা কি হতে পারে, এটাও কিন্তু আমাদেরকে একটা ধারণা দিবে রেটের ক্ষেত্রে, কারণ রেট ইজ এ কম্পোজিশন অফ কস্ট অ্যান্ড অলসো ভলিউম। শিগগিরই ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তথ্য সচিব। জ্বালানি সংকট আর ডিজেলের বাড়তি দামে যখন নাভিশ্বাস কৃষকের, তখন আশা আলো দেখাচ্ছে পরিবেশ বান্ধব সৌরবিদ্যুৎ। সাতক্ষীরায় সোলার প্যানেলের মাধ্যমে সেচ দিয়ে খরচ অর্ধেকে নামিয়ে এনেছেন স্থানীয় কৃষকরা। বিদ্যুৎ বা ডিজেল ছাড়াই সূর্যের আলোয় মিটছে নিরবিচ্ছিন্ন পানি। মাঠে কলকল শব্দে বয়ে যাচ্ছে পানি, কিন্তু নেই কোনো বিদ্যুৎ সংযোগ কিংবা ডিজেল চালিত সেলো মেশিনের শব্দ। প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে সাতক্ষীরার ফসলের মাঠে এখন এভাবেই চলছে সেচ কাজ। জেলার 4টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সৌরশক্তি চালিত সেচ পাম্প। এসএপিপি রেঞ্জ প্রকল্পের আওতায় স্থাপিত এই প্রযুক্তিতে সূর্যের আলো ব্যবহার করে পানি তোলায় কমেছে উৎপাদন খরচ, বেড়েছে কৃষকের স্বস্তি। তারা জানান, আগে ডিজেল চালিত পাম্পে প্রতি ঘন্টায় সেচের জন্য গুনতে হতো 150 টাকা, আর এখন সোলার প্যানেলের মাধ্যমে সেই একই সেচ মিলছে মাত্র 80 টাকায়। প্রথমে একটু মনে হয় যে ঝুঁকি, কিন্তু এখন যে কাজ শুরু হওয়ার পরে এটা ঝুঁকি বলতে আর কিছু নেই। এটা খুব উপকৃত জিনিস আমাদের। আগে 150 টাকা ঘন্টা নিত, আপনার প্রতি ঘন্টায় 150 টাকা দিতে হতো, এখন 80 টাকা করে নেয়। কারেন্ট থেকে পানি নিতাম, কিন্তু কারেন্ট
আসতে লেট হতো, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। এর জন্য আমরা এর থেকে পানি পাচ্ছি, অনেক সুবিধা পাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলায় বর্তমানে 8টি সোলার সেচ পাম্পের মাধ্যমে শত শত হেক্টর জমিতে পানি দেওয়া হচ্ছে। চলতি বছরে আরও 12টি পাম্প স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কখন তেল আসবে, কখন ডিজেল নিয়ে আসবে, পাম্প চালু করবেন, পানি উত্তোলন করবেন, এই সব চিন্তা তাদের নেই। তারা নির্বিঘ্নে ফসল আবাদ করতে পারছেন। সূর্যের আলোকে কাজে লাগিয়ে সেচ ব্যবস্থায় সম্ভাবনা দেখছে কৃষকরা। সঠিক সহায়তা পেলে এই প্রযুক্তি কৃষিতে আরও বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্টারনেটে লোভনীয় অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। গেল জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে গ্রাহক কমেছে 73 লাখ। তবে উল্টো চিত্র ব্রডব্যান্ড সংযোগে। এ সময় ব্যবহারকারী বেড়েছে 3 লাখ। লোভনীয় নানা অফারে গ্রাহক টানার চেষ্টা করছে মোবাইল অপারেটররা। তবে বাস্তব চিত্র ভিন্ন। গেল জুনে টেলিকম খাতে স্বচ্ছতা ও অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তিগত সিম ব্যবহারকারীর সীমা 15 থেকে 10টিতে নামায় সরকার। এরপর থেকেই কমছে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের তথ্য বলছে 2025 সালের জুলাইয়ে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল 12 কোটি 15 লাখ। 7 মাসে 73 লাখ গ্রাহক কমে সেই সংখ্যা দাঁড়ায় 11 কোটি 42 লাখে। ডাটা ব্যবহারের খরচ বেড়ে যাওয়ার অভিযোগ গ্রাহকের। যদিও ইন্টারনেট গ্রাহক কমায় প্রভাব পড়েনি বড় 2 অপারেটর গ্রামীণফোন ও রবির আয়ে। পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন বলছে 2025 সালের চতুর্থ প্রান্তিকে মোট 3,858 কোটি টাকার আয় করেছে তারা, যা 2024 সালের একই সময়ের তুলনায় 3.3% বেশি। এ সময় রবি কর পরবর্তী মুনাফা করেছে 311 কোটি 90 লাখ টাকা। মোবাইল অপারেটররা গ্রাহক হারালেও ভিন্ন চিত্র ব্রডব্যান্ড সেবায়। সেখানে ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 3 লাখ। দেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী 1 কোটি 47 লাখ গ্রাহক। টেলিকম খাতের 4টি প্রতিষ্ঠান মোবাইলে ইন্টারনেট সেবা দেয়, আর ব্রডব্যান্ড সেবায় আছে অন্তত 3000 আইএসপি। সব মিলে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটি। বিজ্ঞানী মেঘনাদ সাহা শুধু ভারতীয় উপমহাদেশে নয়, বরং সমগ্র বিজ্ঞানের জগতে আধুনিক জ্যোতির পদার্থবিজ্ঞানে ভিত্তি করে উঠেছে যে কজন মানুষের মৌলিক তত্ত্বের উপর, অধ্যাপক মেঘনাদ সাহা তাদের অন্যতম। 1920 সালে মেঘনাদ সাহার তাপীয় আয়নায়নের সমীকরণ প্রকাশিত হওয়ার পর থেকে 1938 সাল পর্যন্ত জ্যোতি পদার্থবিজ্ঞানের যত গবেষণা হয়েছে তাদের প্রায় সবগুলোই সাহার সমীকরণ দিয়ে প্রভাবিত। নরওয়ের বিখ্যাত জ্যোতি পদার্থবিজ্ঞানী সেভিন রোজল্যান্ড তার বিখ্যাত বই থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্সে স্পষ্টভাবে এই কথা উল্লেখ করেছেন। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা 1893 সালের 6 অক্টোবর বর্তমান গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী গ্রামের এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। প্রচণ্ড ঝড় বৃষ্টির দিনে তার জন্ম হয় বলে প্রথমে তার নাম রাখা হয় মেঘনাদ, পরে তা একটু বদল করে রাখা হয় মেঘনাদ। জগন্নাথ সাহা ও ভুবনেশ্বরী সাহার পঞ্চম সন্তান মেঘনাদ সাহা। ওনার কাছারি ঘর ওইখানে ছিল, ওইখানে এসে পড়ালেখা করতো, ওটা ভেঙে এখন বিল্ডিং করা হয়েছে। আর এইটা এখন পুরান ঘর, এটাই আছে, আর পুরান ঘর নাই, এটাই আছে। আধুনিক পদার্থবিজ্ঞানের পারমাণবিক তত্ত্ব থেকে শুরু করে বিগ ব্যাং তত্ত্বের পরীক্ষণ পর্যন্ত সহজ হয়ে উঠেছে যে মন্ত্রের উদ্ভাবনের ফলে সেই সাইক্লোট্রনের উদ্ভাবক, নোবেল বিজয়ী আর্নেস্ট লরেন্স সহ অসংখ্য বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন মেঘনাদ সাহা তার কাজের মধ্য দিয়ে। শেওড়াতলী যে প্রাথমিক বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয় লেখাপড়া করছে, মানে ওই শেওড়াতলীতে লেখাপড়া করছে। তারই তো স্কুলে শেওড়াতলী দিয়ে রাখছে।
নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আর্নস্ট সামারফেল্ড, নিলস বোর, ম্যাক্স বর্ন, আলবার্ট আইনস্টাইন, আর্থার এডিংটন, এনরিকো ফার্মি, আর্থার কম্পটন প্রমুখ দিকপাল মুগ্ধতার সঙ্গে স্বীকার করেছেন মেঘনাদ সাহার অনন্য প্রতিভার কথা। তার মার নামে একটা ভুবনেশ্বরী বলে দিই। উনি ছোট সময় লেখাপড়া কোথায় করছেন? শিমুলিয়া করছে। শিমুলিয়া এসপি হাই স্কুল। ভারতবর্ষে বিজ্ঞান চর্চার সঙ্গে বিশ্বের পরিচয় ঘটিয়ে দেওয়ার ব্যাপারে এবং বিজ্ঞান গবেষণাকে বিশ্বমানে উন্নীত করার ব্যাপারে মেঘনাদ সাহার অবদান অনস্বীকার্য। গবেষণার স্বীকৃতি হিসেবে রয়্যাল সোসাইটির ফেলোশিপ পাবার পাশাপাশি মেঘনাদ সাহা নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন 7 বার। ভারতীয় উপমহাদেশে বিশ্বমাপের বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার ভিত্তি স্থাপিত হয়েছে মেঘনাদ সাহার অক্লান্ত পরিশ্রমে। দেশে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান পড়ানো শুরু হয়েছে মেঘনাদ সাহার হাতে। নিরলস চেষ্টা ও পরিশ্রমে গড়ে তুলেছেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স, ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন সবগুলো সংগঠনই প্রতিষ্ঠিত হয়েছে মেঘনাদ সাহার নেতৃত্বে। বাংলাদেশ ও ভারতের বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান শিক্ষার্থীদের প্রায় সবই মেঘনাদ সাহার টেক্সট বুক অব হিট বইটি পড়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মেঘনাদ সাহা মূলত পদার্থবিজ্ঞানের ছাত্রই ছিলেন না। তিনি বিএসসি ও এমএসসি পাশ করেছেন মিশ্র গণিতে। সম্পূর্ণ নিজের চেষ্টায় পদার্থবিজ্ঞান যে শুধু লিখেছেন তাই নয়, ধীরে ধীরে পৌঁছে গেছেন এ বিষয়ের শিখরে। উপমহাদেশে প্রথম সাইক্লোট্রন স্থাপিত হয় মেঘনাদ সাহার প্রচেষ্টায়। বিজ্ঞানকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন। দরিদ্র অশিক্ষিত বাবা মার সন্তান হয়েও মেধা, পরিশ্রম ও নিষ্ঠার জোরে একজন মানুষ যে কত বড় হয়ে উঠতে পারে, মেঘনাদ সাহা তার জ্বলন্ত প্রমাণ। এবার ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে জানবো মানুষের মস্তিষ্কে কোষ দিয়ে তৈরি জীবন্ত ডেটা সেন্টার সম্পর্কে। বিরতির পর আবারও ফিরে এলাম বিজ্ঞান ও প্রযুক্তিতে। এবার চলুন জেনে নেই মানুষের মস্তিষ্কের কোষ দিয়ে কিভাবে তৈরি হচ্ছে জীবন্ত ডেটা সেন্টার। কল্পবিজ্ঞানের মুভিগুলোতে আমরা প্রায় দেখি বিশাল এক ল্যাবরেটরিতে কাচের জারের ভেতরে মানুষকে মস্তিষ্ক রাখা আছে, তার সঙ্গে হাজারো তার জুড়ে দিয়ে চালানো হচ্ছে সুপার কম্পিউটার। দৃশ্যগুলো দেখে আমরা রোমাঞ্চিত হই ঠিকই, কিন্তু পরক্ষণে হয়তো ভাবি এসব তো কেবলই পরিচালকের বুনো কল্পনা। কিন্তু সেই কল্পনায় এবার আক্ষরিক অর্থে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বিশাল সব ডেটা সেন্টারে সারি সারি সিলিকন চিপের বদলে এবার জায়গা করে নিচ্ছে জীবন্ত কোষ, মানুষের মস্তিষ্কের নিউরন। বর্তমান বিশ্বে প্রযুক্তি যে অবিশ্বাস্য গতিতে এগোচ্ছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার যে রমরমা অবস্থা, তাতে বিশ্বজুড়ে বিশাল সব ডেটা সেন্টারের প্রয়োজনীয়তা আকাশ ছুঁয়েছে। এই ডেটা সেন্টারগুলোর প্রাণভোমরা হলো আধুনিক সব সিলিকন চিপ। কিন্তু সমস্যা হলো এই অত্যাধুনিক চিপগুলোর দাম যেমন আকাশচুম্বী, তেমনি এগুলো চালাতে প্রয়োজন হয় বিপুল পরিমাণ বিদ্যুতের। এই বিশাল বিদ্যুৎ খরচ ও চিপের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিজ্ঞানীরা এক জাদুকরী পথের সন্ধান পেয়েছেন। সেই পথটি হলো জৈবিক কম্পিউটার তৈরি করা। অস্ট্রেলিয়া ভিত্তিক স্টার্টআপ কোম্পানি কর্টিক্যাল ল্যাবস সম্প্রতি এক যুগান্তকারী ঘোষণা দিয়ে গোটা প্রযুক্তি দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। তারা মানুষের মস্তিষ্কে নিউরন কোষ দিয়ে তৈরি এমন দুটি জৈবিক ডেটা সেন্টার নির্মাণ করতে যাচ্ছে, যা হয়তো প্রযুক্তির ইতিহাসটাই নতুন করে লিখে দিবে।
কিন্তু এই জীবন্ত কোষগুলো কিভাবে কাজ করে? সাধারণত কম্পিউটারের মতো এদের কোনো নির্দিষ্ট কোড দিয়ে প্রোগ্রামিং করা যায় না, বরং এরা অনেকটা মানুষের মতোই বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে শেখে। কর্টিক্যাল ল্যাবস জানিয়েছে তারা প্রাথমিকভাবে 2টি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে। এর মধ্যে প্রথমটি তৈরি হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে, সেখানে অন্তত 120টি CL1 ইউনিট যুক্ত থাকবে, আর দ্বিতীয়টি তৈরি হচ্ছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে। শুরুতেই সেখানে মাত্র 20টি ইউনিট থাকলেও সরকারি অনুমোদন পাওয়ার পর এটিকে 1000 ইউনিটের বিশাল ডেটা সেন্টারে রূপ দেওয়ার স্বপ্ন দেখছে কোম্পানিটি। ফলে সারা বিশ্বের বিজ্ঞানীরা ক্লাউড সার্ভিসের মাধ্যমে এই ব্রেন কম্পিউটিং সেবা ব্যবহারের সুযোগ পাবেন। এসেক্স ইউনিভার্সিটির আরেক গবেষক মাইকেল ব্যারোস ইতিমধ্যে তার গবেষণার কাজে কর্টিক্যাল ল্যাবসের এই ক্লাউড সেবা ব্যবহার করছেন। এই জৈবিক কম্পিউটারের সবচেয়ে বড় চমক হল এর বিদ্যুৎ সাশ্রয়ী ক্ষমতা। বর্তমানে অত্যাধুনিক একটি AI চিপ বা GPU চালাতে হাজার হাজার ওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। সেখানে কর্টিক্যাল ল্যাবসের দাবি তাদের প্রতিটি CL1 ইউনিট চালাতে মাত্র 30 ওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। সাধারণ ডেটা সেন্টারগুলো অতিরিক্ত গরম হয়ে যায় বলে সেগুলো ঠান্ডা রাখতে বিশাল কুলিং সিস্টেমের পেছনে প্রচুর শক্তি খরচ হয়, কিন্তু এই জৈবিক ডেটা সেন্টারে কুলিংয়ের তেমন কোনো ঝামেলা নেই বললেই চলে। তবে প্রযুক্তি দুনিয়ার এই নতুন পথে বেশ কিছু বড় কাঁটাও বিছানো রয়েছে। সবচেয়ে বড় দুটি বাধা এখন বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রথমত, এই জীবন্ত কোষগুলো গেম খেলা বা কোনো নির্দিষ্ট কাজ শেখার পর সেই ফলাফল কিভাবে স্মৃতিতে সংরক্ষণ করে রাখা হবে তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। দ্বিতীয়ত, এই জীবন্ত কোষগুলোর আয়ু অত্যন্ত সীমিত। এই নিউরনগুলো জীবনকাল যখন শেষ হয়ে যায় তখন এরা যা কিছু শিখেছিল তার সব চিরতরে মুছে যায়। বাধা যতই থাকুক, পথ যতই দুর্গম হোক, মানুষের মস্তিষ্কের কোষ দিয়ে কম্পিউটার চালানোর এই সাহসী উদ্যোগ যে বিজ্ঞান ও প্রযুক্তির এক সম্পূর্ণ নতুন দিগন্তের দরজা খুলে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আজকের এই ছোট ছোট পদক্ষেপগুলো হয়তো আগামী দশকের প্রযুক্তি দুনিয়ার চেহারাটাই পাল্টে দেবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছেন 4 নভোচারী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার থেকে গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:35 কমলা সাদা রঙের বিশাল রকেটে গর্জন তুলে আকাশে উঠে যায়। এতে 3 জন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী রয়েছেন। নভোচারীরা বর্তমানে পৃথিবীর কক্ষপথে অবস্থান করছেন। যেহেতু এই মহাকাশযান আগে কখনো মানুষ বহন করেনি, তাই এর নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা যাচাই করতে তারা কিছু সময় সেখানে থাকবেন। তারা প্রক্সিমিটি অপারেশন মহড়া সফলভাবে শেষ করেছেন, যার মাধ্যমে মহাকাশযানের অবস্থান পরিবর্তন ও অন্য যানের সঙ্গে যুক্ত হওয়ার সক্ষমতা পরীক্ষা করা হয়। শুরুতে টয়লেট কন্ট্রোলারের একটি যান্ত্রিক ত্রুটি সহ ছোটখাটো সমস্যা ধরা পড়েছিল, তবে সেটি দ্রুত সমাধান হয়েছে এবং নভোচারীরা নিরাপদ ও স্বাভাবিক আছেন। পরিকল্পনা অনুযায়ী চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে নতুন ছবি তোলা ও সরাসরি পর্যবেক্ষণই হবে মূল কাজ। পুরো মিশন চলবে প্রায় 10 দিন, যার লক্ষ্য 2028 সালে চাঁদের মাটিতে মানুষ নামানোর প্রস্তুতি এগিয়ে নেওয়া। ঐতিহাসিক এই উৎক্ষেপণ দেখতে ফ্লোরিডার স্পেস কোস্ট এলাকায় জড়ো হন প্রায় 4 লাখ মানুষ। মিশনটি আরও কিছু দিক থেকে আলাদা গুরুত্ব পাচ্ছে। প্রথমবারের মতো এই ধরনের চন্দ্রাভিযানে একজন কৃষ্ণাঙ্গ, একজন নারী এবং একজন অমার্কিন নভোচারী একসঙ্গে অংশ নিচ্ছেন। পরিকল্পনা অনুযায়ী এগোলে তারা মানব ইতিহাসে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার নতুন রেকর্ডও গড়তে পারেন। এটি নাসার নতুন স্পেস লঞ্চ সিস্টেম রকেটের প্রথম মানুষবাহী উড্ডয়ন। ভবিষ্যতে বারবার চাঁদে যাওয়া এবং সেখানে স্থায়ী ঘাঁটি গড়ার লক্ষ্যে এটি তৈরি। সেই ঘাঁটি মঙ্গল সহ গভীর মহাকাশ গবেষণার ভিত্তি হিসেবে কাজ করবে। বহু বছরের বিলম্ব ও ব্যয় বৃদ্ধির পর অবশেষে এই উৎক্ষেপণ সম্ভব হয়েছে। এই চন্দ্রাভিযানকে চীনের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবেও দেখা হচ্ছে।
চীন 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প মিশনের গতি বাড়ানোর উপর জোর দিয়ে 2029 সালের আগেই চাঁদে নভোচারী নামানোর লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। যদিও 2028 সালের সময়সীমা নিয়ে বিশেষজ্ঞদের একাংশ সন্দিহান, কারণ এতে বেসরকারি প্রযুক্তির উপর বড় নির্ভরতা রয়েছে। বিলাসবহুল মহাকাশ পর্যটনের বাজারে আবারও ডানা মেলেছে ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসনের ভার্জিন গ্যালাক্টি। 2 বছরের বিরতি কাটিয়ে মহাকাশ ভ্রমণের নতুন বুকিং শুরু করেছে সংস্থাটি। পকেটে 8 কোটি টাকা থাকলে যে কেউই নাম লেখাতে পারেন 90 মিনিটের এই রোমাঞ্চকর যাত্রায়। পৃথিবীর ধুলোবালি আর যানজটের যান্ত্রিকতায় হাঁপিয়ে উঠেছেন? ভাবছেন নীল আকাশ চিরে মহাকাশে পাড়ি দেবেন? আপনার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আবারও টিকিট বিক্রি শুরু করেছে ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের মহাকাশ সংস্থা ভার্জিন গ্যালাকটিক। দীর্ঘ 2 বছরের বিরতি কাটিয়ে সংস্থাটি তাদের মহাকাশ পর্যটন কার্যক্রমের নতুন বুকিং নিচ্ছে। তবে এই রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য পকেটে থাকতে হবে মোটা অঙ্কের অর্থ। বর্তমানে একটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে $7,50,000 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় 8 কোটি টাকার কাছাকাছি। এর আগে এই টিকিটের দাম ছিল প্রায় $4.5 লাখ। কোম্পানি কর্তৃপক্ষ সাব জানিয়ে দিয়েছে এই মূল্য সীমিত সময়ের জন্য এবং ভবিষ্যতে তা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এখনই বুকিং নেয়ার মোক্ষম সময়। মহাকাশ ভ্রমণের নেশায় বুঁদ হওয়া ধনকুবেরদের জন্য এই মুহূর্তে ভার্জিন গ্যালাকটিকই সবচেয়ে বড় ভরসা। কারণ জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন তাদের পর্যটন ফ্লাইট বর্তমানে স্থগিত রেখেছে এবং ইলন মাস্কের স্পেসএক্স ব্যস্ত রয়েছে সরকারি চুক্তি ও কার্গো পরিবহনের কাজে। ফলে এই বাজারে আপাতত একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে ব্রানসনের সংস্থাটি। তবে টিকিট এখন বিক্রি হলেও নতুন যাত্রীদের মহাকাশ যাত্রা শুরু হতে 2026 সালের শেষ নাগাদ বা 2027 সালের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বর্তমানে তাদের ফাউন্ডিং অ্যাস্ট্রোনট কমিউনিটিতে প্রায় 650 জন সদস্য রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে নিজেদের ফ্লাইটের অপেক্ষায় প্রহর গুনছেন। ভার্জিন গ্যালাকটিকের এই দীর্ঘ পথ চলা মোটেও মসৃণ ছিল না। 2011 সালে ফ্লাইট শুরুর উচ্চাভিলাষী পরিকল্পনা থাকলেও 2014 সালের এক ভয়াবহ দুর্ঘটনায় কো পাইলট মাইকেল আলসবেরির মৃত্যু ও নানা প্রযুক্তিগত জটিলতা তাদের কয়েক ধাপ পিছিয়ে দিয়েছিল। তবে 2 দশকেরও বেশি সময় ধরে নিরলস চেষ্টার পর তারা এখন নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার দিকে এগিয়ে যাচ্ছে। সব ঠিক থাকলে খুব শিগগিরই 90 মিনিটের এই মহাকাশ ভ্রমণ পর্যটন শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করবে। ক্রেন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তিতে আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসবে প্রযুক্তি আরও নতুন নতুন উদ্ভাবনের খবর নিয়ে। আর সে পর্যন্ত ক্রেন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।